আমন্ত্রণ চ্যানেল 24 দুপুর 1টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডি শিরোনাম। আপনাদের সাথে আছি আশিক তমাল। টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা ও কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন 7 জন। ভোরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জেলায় বান্দরবানে প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর 4টার দিকে। লামায় বসতঘরের উপর পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় 5 বছরের সন্তান সহ মারা যান স্বামী স্ত্রী। এর প্রায় 1.5 ঘন্টা পর একই এলাকায় পাকা ঘরের দেয়াল ভেঙে মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারান আরেক দম্পতি। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা 5 জনের মরদেহ উদ্ধার করে। এদিকে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে মারা গেছে 2 শিশু। এদিকে খাগড়াছড়িতে বিপদসীমার উপর দিয়ে বইছে চেঙ্গি নদীর পানি। নতুন করে প্লাবিত হয়েছে 10 থেকে 15টি গ্রাম। মাইনী নদীর পানি বাড়ায় দীঘিনালা উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী রাঙামাটির বিলাইছড়ি ও বাঘাইছড়ির কয়েকশো মানুষ। পানি বাড়ছে গাইবান্ধা, ফেনী, নোয়াখালী, সিলেট অঞ্চলের নদ নদীতে। এ বিষয়ে আরো খবর জানাতে বান্দরবান, রাঙামাটি এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের 3 জন সহকর্মী। প্রথমেই চলে যেতে চাই বান্দরবানে, সেখান থেকে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। আশিক, গত 4 দিনে টানা বর্ষণের পর আজকে পঞ্চম দিন চলছে। আসলে পাহাড়ে যে জল সেটি নেমে কারণে বান্দরবানে সাঙ্গু এবং মাটির নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে। আমরা একটু আগে করা বলেছি, তাদেরকে জানিয়েছে সাঙ্গু নদীর পানি 2 সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে। লামা মাথার পানি আসলে প্রায় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে নির্মাণগুলো প্লাবিত হচ্ছে। অন্যদিকে যে ভারী বর্ষণে পাহাড়ের বিভিন্ন জায়গায় পাহাড় মতো ঘটনা ঘটে। বিশেষ করে আজকে ভোর রাতে বান্দরবানের লামা জেলা আজমনগর এলাকায় পাহাড় ধসের একটি ঘটনায় কিন্তু পরিবারের 3 সহ অন্য পরিবারের নিহত 5 জনের মৃত্যু ঘটনা ঘটেছে। এরপরে স্থানীয়রা এবং পুলিশ থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর যে আইনি প্রক্রিয়া সেটা শেষে তাদের দাফন প্রক্রিয়া চলমান রয়েছে বলে আমাদেরকে স্থানীয় সূত্র জানিয়েছে। এর পাশাপাশি বান্দরবানের সাথে লামা এবং যে আলীকদমের যে সড়ক রয়েছে, বিভিন্ন জায়গায় পাহাড় পরে কানাগঞ্জের কারণে বিভিন্ন জায়গায় ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। পাশাপাশি লামা আলীকদমের সড়ক যোগাযোগে পানি ওঠার কারণে সেটি অনেকটা আসলে ব্যাহত হচ্ছে। বান্দরবানের রং ফেরির সাথে সড়ক যোগাযোগ ডুবে যাওয়ার কারণে ব্যাহত হচ্ছে। লামা, এরপরে আলীকদম, নাইকুল ফেরি, বাইফেরি সব বিভিন্ন জায়গায় বন্যার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। বান্দরবান কেরানীহাট সড়কের বিভিন্ন স্থানে পানি এবং পাহাড়ের ছোটখাটো মাটি পড়ার কারণে সড়ক যোগাযোগ অনেকটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে। বিশেষ করে পাহাড়ের যে পাদদেশে ঢালু থেকে যে উজানে পানি বেশি আসে, এটির কারণে নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। সেই সমস্ত মানুষ যারা নির্মাঞ্চল প্লাবিত মানুষগুলো বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা ঝুঁকিপূর্ণভাবে রয়েছে তাদেরকে সরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। কামাল। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। বান্দরবান থেকে যেতে চাই রাঙামাটিতে, জিয়াউল হক সেখান থেকে যুক্ত হচ্ছেন। জিয়া। রাঙ্গামাটিতে গত কয়েকদিনের টানা বর্ষণে যে বৃষ্টিতে ভারী বর্ষণ তৈরি হয়েছিল, তাতে পাহাড়ি ঢলে বেশ কিছু এলাকা কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। রাঙ্গামাটির যে বাঘাইছড়ি এলাকা আমরা খবর নিয়েছি, যেখানে প্রায় 3000-এর বেশি মানুষ এখন পর্যন্ত পানিবন্দী হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে আশ্রয় কেন্দ্রে সংসদ সদস্য যিনি রয়েছেন তিনি আসলে বক্তব্য দিচ্ছেন। এ বিষয়ে আমরা জানার চেষ্টা করবো যে রাঙ্গামাটির শেষ পরিস্থিতিটা কি। নিরাপদ আশ্রয় আছে। আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করছি। 2017 সালে আপনারা জানেন একটা ভয়াবহ ঘটনা। আমরা মনে করছি যে এটা একটা সুস্থ পদক্ষেপ নেওয়া দরকার। আমরা প্রকৃতির বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা করা যায় সেটা আমরা দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে যেভাবে আলাপ করা যায় সেভাবে আমরা একটা সমাধানের জন্য অবশ্যই চেষ্টা করবো। যেমনটি শুনছিলেন যে সংসদ সদস্যটি বলছেন যে এখানকার যে দীর্ঘদিনে যে পাহাড় ধসে যে প্রায় সময় দুর্ঘটনা ঘটে, এই ঘটনা রোধে স্থায়ী সমাধানের জন্য কাজ করছে। রাঙ্গামাটির এখন পর্যন্ত প্রায় 4,000-4,500 মানুষ পানিবন্দী বা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। জেলা প্রশাসনের সূত্রে আমরা জানতে পেরেছি প্রায় 3,500 মানুষ এখন পর্যন্ত বাঘাইছড়ি অবস্থান করছে, যেখানে মানুষজনের জন্য নিয়মিত খাবার এবং ওষুধ সেই সামগ্রী বিতরণ করে যাচ্ছে। জেলা প্রশাসন একটি বিষয় জানিয়েছে যে পাহাড় ধসের যে ঝুঁকি এখনো পর্যন্ত সেটি শেষ হয়নি, যে পাহাড় যে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেটি আরো বাড়তে পারে, যার ফলে পাহাড়ের যে পাদদেশে যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে আনার জন্য নিয়মিত মাইকিং করছে। তবে এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করছে তারা অনেকে এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আসছেন না। এই যে জীবনের ঝুঁকি নিয়ে তারা থাকছেন, তারা দিচ্ছে নানা অজুহাত। এই অজুহাতের কারণে যে জীবনের ঝুঁকি যারা রয়েছে সেই মৃত্যু যাতে কোনোভাবে না ঘটে, জেলা প্রশাসন থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করার কথা জানিয়েছেন আমাদেরকে। এই ছিল তোমার রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। জি, আপনাকে ধন্যবাদ। রাঙ্গামাটি থেকে যেতে চাই চট্টগ্রাম, সেখান থেকে যুক্ত হচ্ছেন ইবেন মির। ইবেন।
তমাল, চট্টগ্রামে সকাল থেকে ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টি বন্ধ রয়েছে, কিছুক্ষণ পর পর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে জমে থাকা যে পানিগুলো সেগুলো নামতে শুরু করেছে। আমি যে জায়গায় আছি এটি কাতালগঞ্জ, এখানে সকালবেলায়ও হাঁটু পরিমাণ পানি ছিল। এরপর যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ তারা এসে নালাগুলো পরিষ্কার করে দেয়, তারপর এখান থেকে আসলে পানিগুলো নামতে শুরু করে। আর এই মুহূর্তে আসলে যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটি এখনো অব্যাহত আছে। আমরা নগরীর যে জলাবদ্ধতা সেটি নিয়ে আসলে একটু জানতে চাই, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আছেন, একটু যদি বলেন আসলে এখন এই মুহূর্তে জলাবদ্ধতার কি পরিস্থিতি। আমরা দেখেছি আগ্রাবাদের দিকে এখনো পানিতে তলিয়ে আছে অনেক নিচু এলাকা। আপনারা এখানে আধা ঘন্টা আগেও দেখেছিলেন এখানে পানি ছিল। আমরা এখানে ড্রেনগুলোকে সচল করার চেষ্টা করেছি, তো পানি নেমে গেছে। আর আগ্রাবাদ এরিয়াতেও আমাদের কাজ চলতেছে। আমরা ড্রেনগুলো যেগুলো ভরে গেছে ওগুলো সচল করার চেষ্টা করতেছি। বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা যেগুলো ড্রেনের উপরে আছে ওগুলো অপসারণের চেষ্টা করতেছি। এই অবৈধ স্থাপনাগুলোর জন্য ড্রেনগুলো বন্ধ হচ্ছে। আমরা ড্রেনগুলো সচল করতে পারলে এই জলাবদ্ধতা হবে না। কিছু জায়গায় নিচু আছে, ওই নিচু জায়গাগুলো হয়তো আমরা এই বর্ষাটার পরে এগুলার কাজ করে হয়তো কিছু জায়গা উঁচু করে দেওয়া যাবে, যেগুলো আমাদের প্রায় অনেক আগে থেকে এইভাবে তৈরি রাস্তাঘাট, ওগুলা সামান্য সামান্য উঁচু করলে এই জলাবদ্ধতা হবে না। মেইনলি আমার ড্রেনগুলা যদি খালে কানেক্ট আপ হয়ে যায়, উইল বি ফ্রি ফ্রম দ্য ফ্লাডিং, আপনি ওয়াটার লগিং। তো ইনশাল্লাহ আমরা এগুলাই করার চেষ্টা করতেছি। আমরা এই ড্রেনগুলোকে খালে যেন প্রবাহমান হয় ওইটার চেষ্টায় অব্যাহত রাখছি। ধন্যবাদ। আসলে তিনি বলছিলেন আর এই মুহূর্তে এছাড়া নগরীর যে আরো কয়েকটি নিচু জায়গা রয়েছে, যেমন আগ্রাবাদের আমরা যেমনটা বলছিলাম যে হালি শহরের কিছু নিচু জায়গা, গুলবাগ আবাসিক, রমনা আবাসিক সহ এই জায়গাগুলো, আবাসিক এলাকাগুলো এখনো কিন্তু পানির তলে। আর এছাড়া প্রধান সড়ক যেগুলো সেগুলো থেকে পানি নেমে গেছে। মানুষের বাসাবাড়িতে যেখানে পানি ঢুকেছে অনেক জায়গায় নিচতলা পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা তাদের যে মেরামতের কার্যক্রম সেটি করছে। তমাল, ইবেন আপনাকে ধন্যবাদ। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা এবং ভূমিধসের খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের তিনজন সহকর্মী। পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকালে এর উদ্বোধন করেন তিনি। এ সময় পরিবেশের জন্য ক্ষতিকর গাছ রোপণ থেকে বিরত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সাথে বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান সরকার প্রধান। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যার বিরূপ প্রভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বাংলাদেশ। পরিবেশ রক্ষার পাশাপাশি বৃক্ষরোপণকে উৎসাহিত করতে জাতীয় পর্যায়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের, যাতে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের বিশেষ অবদানের জন্য 21 জনকে জাতীয় পরিবেশ পদক ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পরে ভাষণে তারেক রহমান বলেন, নিজেদের স্বার্থেই প্রকৃতিকে গুরুত্ব দিতে হবে, বাঁচাতে হবে দেশের নদ নদীগুলোকেও। একটা বিভৎস অবস্থা, একটা ভয়াবহ অবস্থা। আপনারা যে কোনো নদীর, আমরা নদীমাতৃক বাংলাদেশ বলতাম, বিভিন্ন নদীকে আমরা দেখতাম। আপনারা নদীগুলোর পাশে যান, খাল বিলের পাশে যান, মনে হচ্ছে যে এই নদীগুলো খাল বিলের মধ্যে দিয়ে এগুলা পানি যাবার জন্য নয়, এগুলা মানুষের পরিত্যক্ত যে বর্জ্য বা মানুষের ব্যবহার্য যে বর্জ্য সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে এই রাস্তাগুলো বা নদী খালগুলোকে তৈরি করা হয়েছে। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানি নিরাপত্তার কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না। বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী পরিবেশের জন্য ক্ষতিকর এমন গাছ রোপণ থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়া দেশীয় ও বিপন্ন প্রজাতির গাছ রোপণের জন্য সবাইকে আহ্বান জানান সরকার প্রধান। কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায় কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। যে আমাদের পরিবেশের জন্য যে গাছগুলো ক্ষতিকারক সেই গাছগুলোকে অবশ্যই বোধহয় পরিহার করা উচিত, সেই গাছগুলোকে আমাদের এনকারেজ করা উচিত না রোপণের জন্য। বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান সরকার প্রধান। সরকার পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সংবিধানের ৫ম সংশোধনী আংশিক বাতিলই থাকবে। আপিল বিভাগে বহাল আছে হাইকোর্টের রায়। এর মাধ্যমে সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও গণভোট। এ রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন আপিলকারী ও জামায়াত ইসলামীর আইনজীবী। সংবিধান ক্ষতবিক্ষত করে 2011 সালের 30 জুন
পাশ হয় পঞ্চদশ সংশোধনী। সেই সংশোধনীর 55টির মধ্যে সংবিধানের 68 জায়গায় নির্বিচারে ছুরি চালায় আওয়ামী লীগ সরকার। বলা হয় এই এক সংশোধনী শেখ হাসিনাকে এতটাই ক্ষমতাশালী করে যে ধ্বংস হয়ে যায় দেশের নির্বাচনী কাঠামো। সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পর হাইকোর্টের প্রথম যে সাংবিধানিক মামলাটি হয় সেটি পঞ্চদশ সংশোধনীর বৈধতার। 2025 সালের ডিসেম্বরে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরিয়ে রায় দেন হাইকোর্ট। তবে রিটকারী রায়ে সন্তুষ্ট না হয়ে আপিল বিভাগে যান। বৃহস্পতিবার হাইকোর্টের সেই রায়টি বহাল রাখলেন সর্বোচ্চ আদালত। পরে অ্যাটর্নি জেনারেল জানান পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে। এই রায়ের ফলে হাইকোর্টের এই যে রায় সেই রায়টি বহাল থাকলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো, আর বাকিগুলো এখন সংসদে পরে যেটা হাইকোর্ট ছেড়ে দিয়েছিল সেটা আলটিমেটলি সংসদের সিদ্ধান্ত হবে। এ রায়কে ঐতিহাসিক বললেন আপিলকারী ও জামাতের আইনজীবী। আজকে আপিল বিভাগ যদিও আমাদের আপিল খারিজ করে দিয়েছেন, কিন্তু তার অর্থ যেটা দাঁড়িয়েছে যে হাইকোর্টের রায় যেভাবে ছিল সেভাবেই বহাল থাকবে। এবং হাইকোর্টের রায়টা যেদিন ঘোষণা হয়েছিল সেদিন আপনাদের মনে থাকবে আমি একই কথা বলেছিলাম যে বাংলাদেশের জন্য আজকে একটা ঐতিহাসিক দিন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হাইকোর্ট ডিভিশনে যে 4টি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন, এই 4টি বিষয় অসাংবিধানিক ঘোষিত থাকবেন। এছাড়া বাকি যে বিষয়গুলো আছে এগুলো সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথম যে সংশোধনী এনে ক্ষমতাকে চিরস্থায়ী করেছিল, বিএনপি সরকার ক্ষমতায় এসে প্রথমে সে একই সংশোধনীতে তত্ত্বাবধায়ক ফেরানো ও গণভোটের বিষয়টি এনে সংবিধানের বুকে প্রলেপ দিল। এখন অপেক্ষা পূর্ণাঙ্গ রায়ের। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে আইনমন্ত্রী জানিয়েছেন তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, পঞ্চদশ সংশোধনী ছিল গণতন্ত্রের অন্তরায় ও ফ্যাসিজমের চিরস্থায়ী করার কৌশল। বিএনপি এটার জন্য বিগত 16-17 বছর ধরে সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। এবার প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে জানাবো বিশ্বকাপের খবর। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে আজ। বিগ ম্যাচে মরক্কোর বিপক্ষে লড়বে হট ফেভারিট ফ্রান্স। মরক্কোকে শক্তিশালী দল মেনে নিয়েই মাঠে নামার ঘোষণা ফরাসি কোচ দিদিয়ের দেশাই। এটলাস লায়ন জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না, চ্যাম্পিয়ন হওয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছেন কোচ মোহাম্মদ ওয়াহবি। বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 2টায়। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো ম্যাচের সব রেফারি আর্জেন্টাইন। জানে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। যদিও এসব নিয়ে চিন্তিত নয় ফ্রান্স, তাদের ফোকাস ম্যাচের দিকে। এদিকে এমরিকে না খেলানোই দলে অভ্যন্তরীণ কোন্দল চলছে বলে দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমের। আর্জেন্টিনা মিশর ম্যাচে রেফারিং বিতর্কের রেশ এখনো কাটেনি। সে আগুনে ঘি ঢেলেছে কোয়ার্টার ফাইনালের ফ্রান্স মরক্কো দ্বৈরথ, সেটাও রেফারি নিয়েই। শেষ আটে সেই হাই ভোল্টেজ লড়াইয়ে রেফারিদের নাম প্রকাশ করেছে ফিফা। 5 জনের প্রত্যেকে আর্জেন্টাইন, যে কারণে বিস্মিত অনেকে। কারণ এবারের আসরে এই প্রথম এক দেশের সব অফিসিয়াল দিয়ে ম্যাচ পরিচালিত হবে। যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। কেউ প্রশ্ন তুলেছেন সব রেফারি এক দেশের হওয়া স্বাভাবিক কিনা, কেউ মজা করে কান্নাও করেছেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে সব চেষ্টা করছে ফিফা, এমন কথাও বলছেন অনেকে। যদিও আর্জেন্টিনা মিশর আলোচিত ম্যাচের মূল রেফারি আবার ছিলেন ফ্রেঞ্চ, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কোচ লিওনেল স্কালোনি। রেফারি কে এগুলো নিয়ে আগেও ভাবিনি, এখনো আমরা ভাবছি না। আমাদের ফোকাস প্রতিপক্ষ মরক্কোর দিকে। 2022 বিশ্বকাপ ফাইনালের হারের পর থেকে এ বিষয়টি নিয়ে হয়তো অনেকের তিক্ততা আছে, কিন্তু এটা খেলারই অংশ। আমি মনে করি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন রেফারিদেরকে যোগ্যতার কারণেই দায়িত্ব দেয়া হয়েছে। এবারের আসরে ফ্রান্স অপ্রতিরোধ্য হলেও দলে অভ্যন্তরীণ কোন্দল চলছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম, যেখানে দাবি করা হয়েছে পিএসজি মিডফিল্ডার এমেরিকে না খেলানোয় দিন দিন হতাশ হয়ে পড়ছেন তিনি। ঘরোয়া লিগে দারুণ ফর্মে ছিলেন 20 বছর বয়সী ফুটবলার।
বৃহস্পতিবার রাতে বস্টন স্টেডিয়ামে ফ্রান্স মরক্কো মহারণ। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। নতুন যুদ্ধবিমান কেনা হলে সেগুলোকে বগুড়া বিমান ঘাঁটিতে রাখা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি জানান, তুরস্কের সাথে যৌথভাবে নির্মাণাধীন ড্রোন কারখানাও বগুড়ায় স্থাপিত হবে। অঞ্চলের প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটি ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন যে যুদ্ধ বিমানগুলি আসবে সেটি ওই বগুড়ার এয়ারপোর্টের সাথেই বিমান ঘাঁটির বহরে সংযুক্ত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের শপথে আর কোনো বাধা নেই। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। এর আগে এ বিষয়ে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন উচ্চ আদালত। এর আগে নির্বাচন কমিশনে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল হয়। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন সরওয়ার আলমগীর। জেলা ও উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালিসিস সেন্টার চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের প্রাথমিক লক্ষ্য দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। We want to make available the treatment to the last person of our country, and inshallah we have to do it, we must do it, we must make the public health care available to the total population of country, whatever the size of it in our country. চলতি বছরে আরও কয়েকটি প্রতিষ্ঠান ব্যক্তি খাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, অনেক রাষ্ট্রীয় সম্পদ অলস পড়ে আছে, এগুলোকে ফের সম্পদে পরিণত করতে কাজ চলছে। যখনই কোনো ব্যবসা পরিচালনা করতে গিয়েছে সেখানে আমরা ইনএফিসিয়েন্সি দেখেছি। সেই তুলনায় ব্যক্তিখাত যখন এগিয়ে আসে তার ডে টু ডে ম্যানেজমেন্ট বা তার অপারেশনাল এফিসিয়েন্সি সরকারি পরিচালনা থেকে অনেক বেশি ব্যবসার ক্ষেত্রে। তো আমরা ফেসিলিটেট করব সরকার হিসাবে ব্যক্তিখাত বিনিয়োগে এগিয়ে আসবো।